তাহলে আমরা এই প্রবলেম সেট 1 এর 13 পর্যন্ত হয়েছিল, আর প্রবলেম সেট 1 এর যেটুকু বাকি আছে সেটা আজকে শেষ করে দেবো। ঠিক আছে, তারপরে মোটামুটি আমরা ইলেকট্রিক পোটেনশিয়ালটা যেতে পারি। না লাইট তো শুরু করবো, আবার ইলেকট্রিক পোটেনশিয়ালটা শুরু করবো, দুটোই প্যারালাল চলবে। কোন দিন কোন ক্লাসটা হবে আমি জানিয়ে দেবো। তো যাই হোক, আজকে তড়িৎ দ্বিমেরুর প্রবলেমগুলো প্রথমে ছিল। এগুলো খুবই সিম্পল প্রবলেম, আমার করানোর দরকার থাকেনি, তা আমি একবার করে বলে দিচ্ছি এগুলো। 14 নম্বর প্রবলেমটা স্যার সাউন্ড একটু বেশি হলে ভালো হতো। একটু বেশি, সে কি রে, সাউন্ড এর থেকে বেশি করা যাবে না, আমি একটু জোরে বললে বেশি জোরে শোনাবো। ঠিক আছে, একটু নেটওয়ার্ক ডিস্টার্ব থাকলে মাঝে মধ্যে সাউন্ডটা কম যায়, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে না। দেখ, যেটা বলছিলাম যে এখানে 14 নম্বর প্রবলেম যেটা দিয়েছে তোদের বইয়ের ছায়া প্রকাশনের প্রবলেম, বুঝতে পেরেছি, প্রবলেম সেট 1। আমাদের প্রথমে টার্গেট ছায়াটা সেট 1 সেট 2 শেষ করা, তারপরে টাইম থাকলে আরো অন্য প্রবলেম করা যাবে। তোরা বাড়িতে প্রবলেম করতে পারিস, এক্সাম্পলে অনেক প্রবলেম আছে দেখবি, যে কোনো বইয়ের এক্সারসাইজ করতে পারিস অন্য। ঠিক আছে, যে থিওরিগুলো পড়ানো হবে সেই থিওরিগুলোর উপর যদি প্রবলেম করুস, একটু চেষ্টা করলেই পারবি প্রায় সমস্ত ধরনের প্রবলেমে। কিন্তু এক্সাম্পলের প্রবলেমের চেয়ে এই এক্সারসাইজের প্রবলেমগুলো সহজ। হ্যাঁ, এক্সারসাইজ অনেক সহজ প্রবলেম দিয়েছে, ঠিক। এক্সারসাইজের প্রবলেমগুলো সহজ আছে, প্র্যাকটিস করার জন্য দিয়েছে। তো এক্সারসাইজের প্রবলেম অ্যাকচুয়ালি স্টুডেন্টদের করার জন্য দেয়, কিন্তু এক্সাম্পলে এগুলো একটু টাফ আছে, মানে এত সহজে ভাবনা চিন্তা আসছে না। হ্যাঁ, এক্সাম্পলের প্রবলেমগুলো একটু টাফ দিয়েছে, অ্যানসারটা করে দিয়েছে। তো অ্যাকচুয়ালি টিচারদের এক্সাম্পলের প্রবলেমগুলো বুঝিয়ে দেওয়া দরকার থিওরি পড়ানোর পরে, ওইটাই সিস্টেম। আর এক্সারসাইজের প্রবলেমগুলো নিজেদের করা উচিত, মানে অ্যাকচুয়ালি একটা সিস্টেম, যেটা আমি অনেকদিন থেকে বলে আসছি। কিন্তু সিস্টেম তো উল্টো, সিস্টেম হচ্ছে যে সবাই টিউশনে গিয়ে করে এক্সারসাইজের প্রবলেমগুলো ঢুকে আনবো। তাহলে এইটা সিস্টেম, এখন ওইটি না করালে বিপদ, বলবো স্যার এক্সারসাইজ এগুলো করাচ্ছে না, বোধহয় স্যার পারবে না, যেগুলো উদাহরণে করা আছে সেগুলো করাচ্ছে। ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি যেটা পড়াশোনা করার সিস্টেম, সেটা হচ্ছে যে আমি তোদেরকে থিওরি পড়াবো যেরকম করে পড়াচ্ছি, তার সঙ্গে উচিত ছিল আমার ওই এক্সারসাইজের এক্সাম্পলের প্রবলেমগুলোকে ডিসকাস করা। তখন এই প্রবলেম সেটের প্রবলেমগুলো তোরা নিজেরাই পারতিস, ম্যাক্সিমাম প্রবলেম নিজেরাই পারতিস। তারপরে যখন দু একটা আটকাতো আমাকে জিজ্ঞেস করতিস, এইটা অ্যাকচুয়াল সিস্টেম। কিন্তু আমাদের ডিসকাস করে দেবেন, হ্যাঁ, সেটা টাইম পেলে আমি ডিসকাস করে দেবো, অসুবিধা নাই। তো ঘটনাটা হচ্ছে যে এখন যাই হোক, আমরা তোর প্রবলেম সেট 1 আর সেট 2 এর প্রবলেমগুলো যদি কেউ ফলো করিস টোটালি, তাহলে এইচএস পরীক্ষায় কোনো প্রবলেম হবে না। WBCHS এর যে পরীক্ষাটা হবে ওটাতে কোনো প্রবলেম হবে না, ওটাতে এরকমই প্রবলেম থাকে সোজা সোজা। ঠিক আছে, আর ওই এক্সাম্পলে অনেক প্রবলেম কি বিভিন্ন পরীক্ষার প্রবলেম তুলেছে, তো ওই জন্য কিছু কিছু টাফ আছে। হ্যাঁ, অনেক পুরানো সালের কোয়েশ্চেন, বা যেই মানে আগে যেটা ছিল AIEEE, তারপর তোর ওই IIT JEE, ওইসব কোয়েশ্চেন তুলেছে। ঠিক আছে, ওই জন্য ওগুলোতে একটু টাফ থাকে কোয়েশ্চেন। যাই হোক, ওগুলো অ্যান্সার করা আছে, আস্তে আস্তে ওগুলো বুঝতে পারবি, থিওরিগুলো ভালো করে পড়লে ওগুলো বুঝতে পারবি। নিজে হয়তো পাচ্ছিস না, কিন্তু বুঝতে তো পারছিস, তাহলে হবে। আচ্ছা ঠিক আছে, দেখি এগুলো খুবই সিম্পল প্রবলেম। এখানে বলেছি একটা পজিট্রন আছে, হ্যাঁ, পজিট্রন একটা হচ্ছে ইলেকট্রন আছে। ঠিক আছে, পজিট্রন আর ইলেকট্রন পরস্পর থেকে 10⁻⁸ মিটার দূরে রয়েছে, যেটা তড়িৎ দ্বিমেরু গঠন করেছে। দ্বিমেরু ভ্রামকের মান আর অভিমুখ নির্ণয় করতে বলেছি। দ্বিমেরু ভ্রামক মানে জানিস তোরা যে ইকুইভ্যালেন্ট অপোজিট চার্জ, আমি আগেই বলেছিলাম যে ইকুইভ্যালেন্ট অপোজিট চার্জ যখন একটা নির্দিষ্ট দূরত্বে থাকে, যে এইদিকে মনে করা আছে -Q, এদিকে আছে মনে কর -Q, আর এদিকে +Q, তাই তো। +Q আর -Q একটা নির্দিষ্ট ডিস্টেন্সে থেকে যে সংস্থাটা গঠন করে তাকে আমরা তড়িৎ দ্বিমেরু বলি। তড়িৎ দ্বিমেরুর ভ্রামক কত ছিল? তড়িৎ দ্বিমেরুর ভ্রামক ছিল যে কোনো একটি আধানের মান ইনটু তাদের মধ্যবর্তী দূরত্ব। এবং থিওরিতে যেহেতু আমরা মধ্যবর্তী দূরত্বকে 12 ধরেছি, তাই আমি এখানে 12 লিখেছি। এইটা কিন্তু খেয়াল করবি প্রবলেমের সময়। অনেকে কি করে, এই যে রিলেশনটা কি ছিল আমাদের, P = 2QL ছিল না রিলেশনটা, যদি আমি লিখেছি দ্বিমেরু ভ্রামক যে রিলেশনটা অ্যাকচুয়ালি, যে একটা আধান যদি দেওয়া থাকে, দেখ কিউ যে কোনো একটি আধান আর তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে যে 12, তাহলে আধান ইন্টু দূরত্ব, এটা অ্যাকচুয়ালি ব্যাপারটা, মানটা, তাহলে কিউ ইন্টু 12 হবে। এবার আমরা কি পছন্দ করি, সংখ্যাটাকে আগে লিখতে পছন্দ করি, তো তাহলে এইটাকে আমরা 2QL লিখে দিই।
আর এটা 12 লেখার একটা উদ্দেশ্য রয়েছে, বুঝতেই পারছিস, কারণ হচ্ছে যে যখন আমরা মাঝখানে মাঝখানে ভাগ করব তখন এটা ফ্র্যাকশন আসবে না, এল এল আসবে, তাহলে এক্সপ্রেশন গুলো ভালো দেখতে লাগবে, ওই জন্য এখানে 12 ধরা হয়েছে। এবারে এইটাতে একটা কনফিউশন করে বসে স্টুডেন্টরা এই 2টাকে আগে নিয়ে আসে, দিয়ে পি সমান 2QL লিখতে অভ্যস্ত হয়, 2QL, পি সমান 2QL লিখতে অভ্যস্ত হয়ে যায়, দিয়ে এলটাকে ডিস্টেন্স মনে করে। তাহলে তখন এল এর জায়গায় যদি তুই এই যে মানটা দেওয়া আছে মনে করি যে 10⁻⁸, এল এর জায়গায় মনে করি এটা বসালি, তার সঙ্গে আরো 2 গুণ হয়ে গেল, তখন তার মানে দূরত্বটা তুই দ্বিগুণ করে দিলি। কিন্তু এইখানে যে 10⁻⁸ মিটার দূরে অবস্থিত, মানে আসলে কি দূরত্বটাই দেওয়া আছে, মানে আসলে কি দূরত্বটাই 12টাই দেওয়া আছে, 12টাই 10⁻⁸। অনেকে এটা এল সমান 10⁻⁸ বসিয়ে দেয়, দিয়ে ভুলটা হবে। এটা খুবই সিম্পল প্রবলেম, কিন্তু এটা ভুল হয় এই জিনিসটা খেয়াল না রাখলে, ঠিক আছে। আর যদি কেউ এল ধরতো তাহলে ঠিক ছিল, পি সমান কিউ ইন্টু এল, তাহলে সেটা আমি খেয়াল রাখার জন্য এটা এইভাবে ধরেছি যে 12 সমান 10⁻⁸, আর কিউ সমান তো দেওয়া আছে, দেখ পজিট্রন আর ইলেকট্রন দিয়েছে, পজিট্রন আর ইলেকট্রন কি একটা অ্যান্টি পার্টিকেল। আমি দেখবি সেই ইলেকট্রোস্ট্যাট পড়ানোর সময় বলেছিলাম যে প্রত্যেকটা পার্টিকেলের একটা করে অ্যান্টি পার্টিকেল থাকে। পজিট্রনের অ্যান্টি পার্টিকেল হচ্ছে ইলেকট্রন, এর চার্জ ইকুয়াল এন্ড অপোজিট। তাহলে পজিট্রন আর ইলেকট্রন যদি একটা নির্দিষ্ট দূরত্বে পরস্পর থেকে অবস্থান করে, তার মানে আসলে কি একটা তড়িৎ দ্বিমেরু গঠন করেছে। তাহলে সেই তড়িৎ দ্বিমেরু ভ্রামক কত হবে, যে কোনো একটি আধান যেটা হচ্ছে কিউ ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব। তাহলে আধান কত হবে, ইলেকট্রন আর পজিট্রনের সেম আধান, 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব বসানো হয়েছে, আর ডিস্টেন্সটা তো বুঝতে পারছিস, জাস্ট 10⁻⁸, 12 সমান দেওয়া আছে। কাজে এখানে 2টার কোনো ভূমিকা নাই, 2L ইকুয়ালস টু বলা আছে, হ্যাঁ 2L মানেই 10⁻⁸, তাহলে পি সমান এটা। আর দ্বিমেরুর অভিমুখ, হ্যাঁ বলছি স্যার এখানে 10⁻⁸ মিটার ছিল, আর যখন মানে গুণ করা হচ্ছে তখন এককটা সেমি হচ্ছে। ওই সেমি হয় না, এটা কুলম মিটার লিখেছি। ও কুলম আচ্ছা, মিটার আচ্ছা, রে। এই দেখ এইটা হচ্ছে যে ডটটা দেখতে হ্যাঁ, পাইনি। কিউটা হচ্ছে কুলম আর এলটা হচ্ছে মিটার, তাহলে কিউ আর এল এ গুণ হয়েছে না, হ্যাঁ তাহলে হ্যাঁ স্যার, কুলম বুঝতে ইন্টু পারছি। মিটার হবে, হ্যাঁ। তাহলে পিটা হচ্ছে 1.6 ইন্টু 10⁻27 কুলম মিটার। আর দ্বিমেরুর অভিমুখ তো বুঝতেই পারছিস, নেগেটিভ থেকে পজিটিভের দিকে হয়, তাহলে মাইনাস থেকে যদি প্লাসের দিকে হয়, তার মানে এখানে কোন দিকে হবে, ইলেকট্রন থেকে পজিট্রনের দিকে, যে এদিকে হবে ডিরেকশনটা। ক্লিয়ার? এবার দেখ নেক্সট প্রবলেম, এখানে কি দিয়েছে, একটা HCl অণু দেওয়া আছে, HCl অণু তড়িৎ দ্বিমেরু ভ্রামক দেওয়া আছে। HCl মানে বুঝতেই পারছিস H প্লাস আর Cl মাইনাস, ইকুয়াল এন্ড অপোজিট চার্জ হবে, ঠিক আছে। তাহলে ইকুয়াল এন্ড অপোজিট চার্জ HCl অণু দ্বিমেরু ভ্রামক দেওয়া আছে। আচ্ছা যে বুঝতে পারছিস যে ডেল প্লাস ডেল মাইনাস কেমিস্ট্রি তোরা পড়েছিস তো, যে যখন HCl মনে করে একটা অণু, আমি পড়ানোর সময় এক্সাম্পল দিয়েছিলাম যে HCl মনে করে একটা অণু, হ্যাঁ শর্ট ডাইপোল, তাহলে Clটা কি হবে, নেগেটিভ হবে, আর Hটা প্লাস হবে, তাহলে এই বন্ডটা Cl এর দিকে যতটা সরবে ততটা নেগেটিভ পাবে, আর এই ততটা পজিটিভ পাবে, তাহলে ডেল প্লাস ডেল মাইনাস সমান হয়ে একটা তড়িৎ দ্বিমেরু ভ্রামক তৈরি করবে। তাহলে সেই দ্বিমেরু ভ্রামকটা আমাদের দেওয়া আছে কুলম মিটার, পিটাই দেওয়া আছে, ঠিক আছে। এই যে এখানে বলে দিয়েছে, তাও ধরে নাও HCl অণুর পরমাণু দুটি সমান ও বিপরীত আধানে তড়িৎগ্রস্ত হয়ে দ্বিমেরু গঠন করেছে। তাহলে আধানের মানটা জিজ্ঞেস করেছি, আর এই দূরত্বটা দেওয়া আছে, তার মানে এখানে কিউটা জিজ্ঞেস করেছে, পি দেওয়া আছে, দেখ পি দেওয়া আছে, আবার এই যে দূরত্বটা দেওয়া আছে 10⁻⁻10 মিটার, মানে 2L ও দেওয়া আছে। তাহলে পি আর 2L দেওয়া আছে, তোকে জিজ্ঞেস করেছে কিউটা, আবার সে পি সমান 2L ইন্টু কিউ জাস্ট, তাহলে কিউ সমান সিম্পল পি বাই 2L, তাহলে পি এর মান দেওয়া আছে, 2L দেওয়া আছে, বসিয়ে দিয়ে উপরে কুলম মিটার আর নিচে মিটার, তাহলে মিটার মিটার কেটে গেল, কুলম পড়ে থাকবে, সেটাই হওয়া উচিত কিউবের আধান। যখন কোনো ইউনিট তোরা না বুঝতে পারবি, কোনো একটা রাশির দেখ অনেক কোয়ান্টিটি আছে, তো সব ইউনিট মনে থাকে না সবসময়, ইউনিট না মনে থাকলে এই এক্সপ্রেশনে যখন বসাবি এগুলো ইউনিট সহ বসিয়ে দিবি, তাহলে ইউনিট গুলো কাটাকাটি করে মেন ইউনিটটা চলে আসবে। যেমন ধর এখানে দ্বিমেরু ভ্রামকের ইউনিট কত, কুলম ইন্টু মিটার, তাহলে আমি এরকম ভাবে বসাই কুলম ইন্টু মিটার, তাহলে নিচটায় কত হবে 10⁻⁻10, এটাও মিটার। এবার দেখ এইটা যেমন কাটাকুটি করলি তেমনি এগুলো কাটাকুটি করবি, তাহলে মিটার মিটার কেটে গেল, তাহলে কি পড়ে থাকবে কুলম, ঠিক আছে। যদি অসুবিধা হয় একক বুঝতে তখন এরকম করে নিবি। নেক্সট প্রবলেম দিকে যাচ্ছি, তোরা স্ক্রিনটা দেখতে না পেলে আমাকে বলবি, ঠিক আছে।
দেখতে পাচ্ছি যেটা আমি শেয়ার করেছি? ফটো পাচ্ছি স্যার, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ স্যার, পাচ্ছি দেখতে পাচ্ছি। পাচ্ছি। তাহলে এখানে 16 প্রবলেম নাম্বার 16 আমরা আসছি। কি বলছে, একটি তড়িৎ দ্বিমেরু 10⁴ নিউটন পার কুলম সুষম তড়িৎ ক্ষেত্রের সঙ্গে 30 ডিগ্রি কোণ করে আছে। তাহলে তো একটা তড়িৎ ক্ষেত্রের মানটা দেওয়া আছে, ই মান দেওয়া আছে আর থিটাটা দেওয়া আছে, 30 ডিগ্রি কোণ করে আছে। কত টর্ক অনুভব করেছে বলছে 9 × 10⁻26। তাই তড়িৎ দ্বিমেরুর ভ্রামক কত? তার মানে আমাদের এই থিওরিটা থেকে প্রবলেমটা হবে বোঝা যাচ্ছে যে সুষম তড়িৎ ক্ষেত্রে যখন আমরা একটা তড়িৎ দ্বিমেরু ভ্রামককে রেখেছিলাম, সে কতটা টর্ক অনুভব করে। আমি এখানে ছবিটা এঁকে দেখি যে জাস্ট এরকম ছিল, তো বুঝতে পারছি যে ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স সমান এবং সমান্তরাল কাজ করছে, এদিকে কিউই এদিকে কিউই অপোজিট দিকে। তাহলে এখানে আমরা একটা টর্কের রাশিমালা নির্ণয় করেছিলাম, টাউ সমান পি ক্রস ই। ভেক্টরিক্যালি এটা ছিল টাউ সমান পি ক্রস ই। তাহলে এর মানটা কত হবে? এ ক্রস বি এর মান হচ্ছে এবি সাইন থিটা। তার মানে পি ক্রস ই থেকে আমরা পাচ্ছি পি সাইন থিটা। তাহলে টাউ সমান পি সাইন থিটা, আমাকে পি নির্ণয় করতে বলেছে। তাহলে পি সমান কত হবে? টাউ ডিভাইড বাই ই সাইন থিটা। এবারে টাউ এর ভ্যালুটা দেওয়া আছে 9 × 10⁻26, ই এর ভ্যালুটা দেওয়া আছে 10⁴ আর থিটাটা 30 ডিগ্রি, তার মানে সাইন 30 হাফ। এটি ক্যালকুলেশন করলেই চলে আসবে জাস্ট। আর পি এর ইউনিট কি হবে? কুলম মিটার। একদম সিম্পল প্রবলেম, ঠিক আছে। জাস্ট টাউ ইকুয়ালস টু পি সাইন থিটা, তোকে নির্ণয় করতে বলে যে পি আর টাউ ই অ্যান্ড থিটা দেওয়া আছে। এই প্রবলেমটা খুব ইম্পর্টেন্ট প্রবলেম। এই প্রবলেমটা তোদের সেট 1 এ দিয়ে দিয়েছে, কিন্তু এই প্রবলেমটা অ্যাকচুয়ালি হচ্ছে সেট 3 তে ছিল আগে, হটসে ছিল প্রবলেমটা, ঠিক আছে। তো এখন সেট 1 এ দিয়ে দিয়েছে নতুনটা এদিক ওদিক করে। এটা খুব ইম্পর্টেন্ট প্রবলেম, করে দিচ্ছি। এই প্রবলেমটাকে ভালো করে বুঝ যে এল দৈর্ঘ্যের একটি হালকা দণ্ডের দু প্রান্তে স্মল এম ভরের দুটি কণা যুক্ত করা আছে, ঠিক আছে। তো যাদের একটা আধান হচ্ছে যে প্লাস কিউ, একটা আধান হচ্ছে মাইনাস কিউ। হালকা দণ্ড মানে বোঝাতে চাইছে যে দণ্ডটার কোনো মাস তোমাকে ধরতে হবে না, কেবলমাত্র তুমি ধরো যে ওই দণ্ডের দু প্রান্তে যে দুটো পার্টিকেল আছে যাদের ভর স্মল এম, যাদের একটা আধান কত প্লাস কিউ আর একটা আধান কত মাইনাস কিউ। তার মানে এটা কি তড়িৎ দ্বিমেরু। একে কোথায় রাখা হয়েছে? সুষম তড়িৎ ক্ষেত্রে রাখা হয়েছে। কেমন ভাবে রাখা হয়েছে? যাতে দ্বিমেরুর অক্ষ তড়িৎ প্রাবল্যের অভিমুখের সঙ্গে সমান্তরাল থাকে। দ্বিমেরুর অক্ষ মানে দ্বিমেরুর যে অভিমুখ, দ্বিমেরুর অভিমুখ তড়িৎ ক্ষেত্রের সঙ্গে সমান্তরালে রাখা হয়েছে। তাহলে আমি ছবিটা প্রথমে দেখিয়েছি কিভাবে রাখা হয়েছে। এইটা মনে করো একটা ইলেকট্রিক ফিল্ড, সুষম ইলেকট্রিক ফিল্ড দেখিয়েছি, সমান্তরাল তড়িৎ বলরেখা দিয়ে দেখিয়েছি সুষম তড়িৎ ক্ষেত্র। তাহলে এখানে দেখ মাইনাস কিউ অ্যান্ড প্লাস কিউ এইভাবে রেখেছি। কেন বাঁ দিকে মাইনাস কিউটা নিয়েছি কেন বল দেখি? কারণ তড়িৎ দ্বিমেরু ভ্রামকের ডিরেকশন হচ্ছে নেগেটিভ থেকে পজিটিভ দিকে, এইদিকে। তাহলে কি হবে? আর এইদিকেই দেখ ইলেকট্রিক ফিল্ড, তাহলে ওটাও বলা আছে দেখ যাতে দ্বিমেরুর অক্ষ তড়িৎ প্রাবল্যের অভিমুখের সঙ্গে সমান্তরালে থাকে। তাহলে যেদিকে দ্বিমেরু যেদিকে দ্বিমেরুর অভিমুখ সেদিকে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ, এটা সেম হবে। আচ্ছা এইটা কোন পজিশন? এই দ্বিমেরুটা কোন পজিশনে আছে? থিটা ইকুয়ালস টু 0 পজিশনে আছে। তাহলে এটা কি ইকুইলিব্রিয়াম? ওখানে ডিসকাশন করেছিলাম থিওরি পড়ানোর সময়। এটা হচ্ছে স্টেবল ইকুইলিব্রিয়াম। একটা তড়িৎ দ্বিমেরুর স্টেবল ইকুইলিব্রিয়াম পজিশন কখন? না যখন দ্বিমেরুটির অক্ষ ই এর সঙ্গে প্যারালাল হয়, যখন পি প্যারালাল টু ই হয়, মানে থিটা ইকুয়ালস টু 0 হয়, যখন থিটা ইকুয়ালস টু 0। এটা আমরা আগেই ডিসকাস করেছি ওখানে। এবং এই স্টেবল ইকুইলিব্রিয়াম পয়েন্টে মানে পজিশন থেকে একে যদি একটু নড়িয়ে দেওয়া হয় কি হবে? সরল দোলগতিতে দুলবে, এখানে এদিকে দিয়ে দিলেই এখানে এরভাবে দুলবে, কৌণিক সরল দোলগতি। ওটাই দেখাতে বলেছে যে সমান্তরাল থেকে দ্বিমেরুটি সামান্য ঘুরিয়ে ছেড়ে দেওয়া হলো, দেখা হয় যে অল্প কৌণিক সরণের জন্য দ্বিমেরুটি কৌণিক সরল দোলগতিতে আন্দোলিত হবে এবং এই দোলগতির পর্যায়কাল নির্ণয় করো। খুবই ভালো প্রবলেম। তো প্রথমে দেখ, তাহলে প্রথমে এটা ইনিশিয়াল কন্ডিশন, এবার এটাকে আমরা ঘুরিয়ে ছেড়ে দিচ্ছি। কোন দিকে ঘোরাবি সেটা তোর উপর ডিপেন্ড করছে, এটা কোনো বলা নেই। তাহলে আমি এই দেখ এখানে দেখিয়েছি জাস্ট আমি এন্টি ক্লকওয়াইজ মানে এই ডিরেকশনে ঘুরিয়ে দিচ্ছি, এন্টি ক্লকওয়াইজ সামান্য থিটা অ্যাঙ্গেলে। তাহলে এর উপরে যে এটা কোন দিকে আসতে চাইবে? আগের অবস্থানে ফিরে আসতে চাইবে এইদিকে টর্ক কাজ করবে, টাউ রেস্টোরিং টর্ক, প্রত্যানয়ক টর্ক কাজ করবে। যেমন সরল দোলগতির ক্ষেত্রে কি হয়? প্রত্যানয়ক বল কাজ করে, আর এটা কৌণিক সরল দোলগতি মানে প্রত্যানয়ক টর্ক কাজ করবে এইদিকে। তাহলে যখনই আমি এইদিকে ঘোরাচ্ছি বাহ্যিক টর্ক, এদিকে ঘোরাচ্ছি বাহ্যিক টর্ক দিয়ে, তাহলে এইদিকে কি হবে? অভ্যন্তরীণ টর্ক একটা কাজ করবে, যেটা হচ্ছে মানটাই কি থাকবে? টাউ সমান পি সাইন থিটা, কিন্তু
থিটার যেহেতু অপোজিট তাহলে এটা নেগেটিভ সাইন একটা দিচ্ছি, মানে এখানে টাউ কি আছে, টাউ হচ্ছে যে অ্যান্টি ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। আর মানে টাউ বলতে যেটা ইন্টারনাল, এটা হচ্ছে এক্সটার্নাল টর্ক, আর যেটা ইন্টারনাল টর্ক ও ডেভেলপ হচ্ছে, মানে যেটা রেস্টোরিং টর্ক, সেটা দেখ এই ডিরেকশনে দিয়েছি, এই ডিরেকশনে, এই দিকে আসবে, তাহলে এটা কি ক্লকওয়াইজ। আর থিটা কোন দিকে আমি ঘুরিয়েছি, এই দিকে, অ্যান্টি ক্লকওয়াইজ। সিমিলারলি তুই যদি এটাকে এই দিকে ঘোরাস ক্লকওয়াইজ, তাহলে ইন্টারনাল টর্ক এই দিকে কাজ করবে অ্যান্টি ক্লকওয়াইজ, তবে তো সরল দলগতিতে দুলবে। তার মানে আমি এইটুকু বুঝতে পারছি যে টাউ আর থিটা অপোজিট। রেস্টোরিং টর্ক আমি যদি বলি, রেস্টোরিং টর্ক এন্ড থিটা ইজ অপোজিট টু ইচ আদার, তাহলে কি হবে, টাউ ইকুয়ালস টু মাইনাস পি সাইন থিটা হবে। এবার থিটা খুব ক্ষুদ্র বলা আছে, দেখ ক্ষুদ্র কৌণিক সরণ, অল্প কৌণিক সরণ, তাহলে থিটা যদি ক্ষুদ্র হয় আমরা কি জানি, সাইন থিটা ইকুয়ালস টু থিটা। থিটা ক্ষুদ্র হলে আমরা জানি যে সাইন থিটা ইকুয়ালস টু থিটা, তাহলে সাইন থিটার জায়গায় যদি থিটা বসাই তাহলে কত হবে, এটা টাউ ইকুয়ালস টু মাইনাস পি থিটা জাস্ট। তাহলে পিটা হচ্ছে যে কনস্ট্যান্ট, তড়িৎ দ্বিমেরু ভ্রামকের মান, আর এইটা তো ইলেকট্রিক ফিল্ড সুষম বলা গেছে, তার মানে টাউ প্রপোর্শনাল টু মাইনাস থিটা। তাহলে টাউ প্রপোর্শনাল টু মাইনাস থিটা, এটাই প্রমাণিত হচ্ছে যে এটা কৌণিক সরল দলগতিতে দুলবে। কারণ দেখ রৈখিক সরল দলগতির কন্ডিশন মনে আছে, এ প্রপোর্শনাল টু মাইনাস এক্স, এ প্রপোর্শনাল টু মাইনাস এক্স, এইটা ছিল রৈখিক দলগতির ক্ষেত্রে বা সরল দলগতির ক্ষেত্রে, এ প্রপোর্শনাল টু মাইনাস এক্স। তাহলে বলের ঘূর্ণন প্রতিরূপ কি হয়, টর্ক, আর সরণের ঘূর্ণন প্রতিরূপ কি হয়, কৌণিক সরণ। তাহলে দেখ, তাহলে এটাকে যদি এ প্রপোর্শনাল টু মাইনাস এক্স, মানে যদি আমি বলি যে এটা রৈখিক সরল দলগতি, তাহলে টাউ ইকুয়ালস টু মাইনাস থিটা, এটা হচ্ছে কৌণিক সরল দলগতি। তাহলে এখানে এইটুকু প্রমাণিত হলো যে এটা কৌণিক সরল দলগতিতে দুলছে, মানে ফার্স্ট পার্টটা প্রমাণিত হলো। দেখ কোশ্চেনে দুটো পার্ট আছে, বলছে দেখাও যে অল্প কৌণিক সরণের জন্য দ্বিমেরুটি কৌণিক সরল দলগতিতে আন্দোলিত হবে। এটা কার সাহায্যে দেখাচ্ছি আমি, টাউ প্রপোর্শনাল টু মাইনাস থিটার সাহায্যে। ওটা দেখানো মানে এটা দেখানো হয়ে গেল। সেকেন্ড যেটা বলছে এই দোলগতির পর্যায়কাল নির্ণয় করো, এটা সেকেন্ড পার্টটা। এবার আমরা ক্যালকুলেশনটা করবো পর্যায়কালের জন্য। তাহলে দেখ এবারে টাউ মানে কি বল, মেকানিক্স থেকে বল টাউ মানে হচ্ছে আই আলফা, 1 নম্বর সমীকরণটা থেকে যাচ্ছে এগেন ফ্রম ইকুয়েশন 1। এখানে টাউ মানে কি, আই আলফা, তাহলে লিখেছি দেখ টাউ মানে আই আলফা, জড়তা ভ্রামক, আই হচ্ছে জড়তা ভ্রামক ইন্টু কৌণিক ত্বরণ, আলফা হচ্ছে কৌণিক ত্বরণ, সমান মাইনাস পি ই থিটা, এটা লিখেছি, এই পি ই থিটাটাই লিখেছি এখানে। জাস্ট 1 নম্বর সমীকরণটাকে সাজিয়ে লিখেছি, এক্সিলারেশনের টার্মে লিখছি। ওকে, তাহলে দেখ এখানে হচ্ছে আলফা, টাউ আই আলফা সমান মাইনাস পি ই থিটা, তাহলে আলফা সমান কত হবে, জাস্ট আইটাকে এদিকে নিয়ে এসেছি, পিই বাই আই ইন্টু থিটা। এবার দেখ এইটাকে আমরা কোন ইকুয়েশনটার সঙ্গে তুলনা করব, এই যে এই ইকুয়েশনটার সঙ্গে, আলফা সমান মাইনাস ওমেগা স্কয়ার থিটা। কারণ রৈখিক সরল দলগতিতে এইরকম ইকুয়েশন ছিল, এ সমান মাইনাস ওমেগা স্কয়ার এক্স, তোদের মনে পড়বে হয়তো, আমরা সরল দলগতি চ্যাপ্টারে পড়েছিলাম অ্যাক্সিলারেশনের সঙ্গে সরণের সম্পর্ক, এ সমান মাইনাস ওমেগা স্কয়ার এক্স। তাহলে এখানে কেমন ইকুয়েশন হওয়া উচিত, আলফা ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কয়ার থিটা, কারণ কি এক্স এর ঘূর্ণন প্রতিরূপ থিটা আর এর ঘূর্ণন প্রতিরূপ আলফা। তাহলে আমি যদি এই দুটো ইকুয়েশন তুলনা করি, এই ইকুয়েশন 2 এন্ড দিস ইকুয়েশন, তাহলে ওমেগা স্কয়ার সমান কত বের হবে, পিই বাই আই। দেখ ওমেগা স্কয়ারের জায়গায় কে বসে আছে, পিই ডিভাইড বাই আই, তার মানে ওমেগা সমান হয়ে যাবে পিই ডিভাইড বাই আই। আবার এই ওমেগা মানে কত, 2 পাই বাই টি, তাহলে এখান থেকে টি বেরিয়ে যাবে, টি কত হবে 2 পাই রুট ওভার আই বাই, এখান থেকে যদি আমি বলি টি সমান 2 পাই রুট ওভার আই বাই পি জাস্ট। এটা পর্যায়কাল। এবারে সমস্যা হচ্ছে আমার জড়তা ভ্রামক দেওয়া নাই অঙ্কে, প্রবলেমটা আমার জড়তা ভ্রামক দেওয়া নেই, তাহলে জড়তা ভ্রামক সিস্টেমটা বের করতে হবে। প্রবলেমটাতে আমার দ্বিমেরু ভ্রামক দেওয়া নেই, কিন্তু আধান দেওয়া আছে, দূরত্ব দেওয়া আছে, আর কি দেওয়া আছে, ইলেকট্রিক ফিল্ড দেওয়াই আছে ই। দেখ প্রবলেমটাতে বলা আছে ইলেকট্রিক ফিল্ড ই, এই দেখ তড়িৎ ক্ষেত্র ই। আর কি দেওয়া আছে, প্লাস কিউ মাইনাস কিউ। দৈর্ঘ্যটা কত, এল। এখানে কিন্তু খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু 2l দৈর্ঘ্য নাই প্রবলেমটাতে। দেখ প্রবলেমটাতে এল দৈর্ঘ্য আছে, তার মানে ভাগ করলে l/2 হবে, খুব খুব সাবধান। এখানে দেখ এল আছে প্রবলেমটাতে, এল ডিস্টেন্স দেওয়া আছে। ওকে, তাহলে এখানে দ্বিমেরু ভ্রামক কত হবে বল দেখি, পি কত হবে বল দেখি, পি কিন্তু কিউ ইন্টু 2l হবে না, এখানে কিউ ইন্টু এল হবে। আগে 2l ডিস্টেন্সটা ছিল তাই কিউ ইন্টু 2l লিখেছিলাম, কিন্তু এখানে এল ডিস্টেন্স তাই কিউ ইন্টু এল লিখবো পিটা। তাহলে পিটা যদি কিউ ইন্টু এল হয়, আবার এর মাঝখানে যদি ভাগ করি, তাহলে এই দিকটা কত হবে, l/2, আর এই ডান দিকটা l/2, এই দিকটা l/2। তাহলে আমি যদি এই অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক নির্ণয় করি, কত হবে জড়তা ভ্রামক, কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে যে অক্ষের সাপেক্ষে ঘুরছে, তাহলে এইদিকে l/2 ডিস্টেন্স, এইদিকে l/2 ডিস্টেন্স,
জড়তা ভ্রামক কি ছিল m1r1 স্কয়ার প্লাস m2r2 স্কয়ার, তাহলে কত হবে m ইনটু l/2 এর হোল স্কয়ার, আর এটার জন্য m ইনটু l/2 এর হোল স্কয়ার। তাহলে দেখ আমরা জড়তা ভ্রামকটা এখানে নির্ণয় করেছি i তে। i সমান কত হবে সিম্পল m1r1 স্কয়ার প্লাস m2r2 স্কয়ার। এখানে r1 r2 টা কি সেন্টার থেকে ডিসটেন্স, ওই অক্ষ থেকে দূরত্ব, তাহলে অক্ষ থেকে যদি দূরত্ব হয় তাহলে দূরত্ব l/2, তাহলে এটা যোগ করলে কত হচ্ছে ml²/4 প্লাস ml²/4 সমান ml²/2। আর p সমান যেটা আমি আগে বললাম q ইনটু l। তাহলে এখানে যদি আমি এই i ডিভাইডেড বাই p নির্ণয় করি কত আসবে, i ডিভাইডেড বাই p, দেখি যে i ডিভাইডেড বাই p লিখেছি, তাহলে i কত, i হচ্ছে ml²/2 ml²/2, আর p কত, p হচ্ছে ql, জাস্ট বসিয়ে দিয়েছি। তাহলে এটা l l কেটে গেল, পাওয়া যাচ্ছে কত ml/2q। সেই ml/2q টা এবারে এই i এর জায়গায় বসিয়ে দিয়েছি, দেখ ml ডিভাইড বাই 2q, আর ইটা পড়ে আছে যেমন ছিল, তাহলে t বেরিয়ে গেল 2π√ml/2qe। এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট, এটাতে ক্যান্সার আছে ওই জায়গা। ঠিক আছে, বুঝতে পারলি তো সব প্রবলেমটা? ইম্পর্টেন্ট প্রবলেম। নেক্সট প্রবলেমটা খুবই সিম্পল প্রবলেম। ঠিক আছে, এখানে একটা তড়িৎ দ্বিমেরু ভ্রামক দিয়েছে, তড়িৎ দ্বিমেরু ভ্রামক p টা ভেক্টর ফর্মে দেওয়া আছে 5i প্লাস j মাইনাস 2k 10⁻⁷, এটা কোএফিসিয়েন্ট। একে কোথায় রাখা হয়েছে, সুষম তড়িৎ ক্ষেত্রে রাখা হয়েছে, যার প্রাবল্যটা e টা দেওয়া আছে দেখ 10⁻⁷ ইনটু i j k, i প্লাস j প্লাস k। তাহলে কিছুই করতে হবে না, টর্ক মানে কি জাস্ট p ক্রস e, ভেক্টর ফর্মে দেওয়া আছে, তাহলে ভেক্টর গুণ করলে হয়ে যাবে, জাস্ট টাউ ইকুয়ালস টু p ক্রস e করতে হবে। এবারে p কত, p কি করে লিখবি দেখ, আমরা কি জানি ক্রস গুণ ভেক্টর লিখতে জানি নিশ্চয়ই, এই সহগগুলাকে কি করতে হবে, i j k এর সহগগুলাকে লিখতে হবে। তাহলে প্রথমে যেহেতু p ভেক্টর আছে, তাহলে i j k এর নিচে এই i j k এর সহগগুলোকে লিখতে হবে। কত লিখবো 5 1 and -2 1 and -2, আর এর সহগ কত আছে i j k 1 1 1, তাহলে 1 1 1। কিন্তু দেখ এই 10⁻⁷ টা লিখিনি কেন, এই 10⁻⁷ আর এই 10⁻+7 কেটে গিয়ে 1 হয়ে যাবে, দুটোতে কেটে গিয়ে 1 হয়ে যাবে, 10⁻⁷ আর 10⁻+7 কেটে গিয়ে 1 হয়ে যাবে। তাহলে আমি জাস্ট এই ক্রস গুণটা করলেই হয়ে যাবে। এই ক্রস গুণটা জাস্ট করেছি i ক্যাপ ইনটু, এটা জানিস তোরা ক্রস গুণ করতে যেটা করব বাকি দুটোকে হাইড করবে, যে i ক্যাপের সাপেক্ষে করেছি, তাহলে i ক্যাপ যখন করবো এই লাইনটা বাদ থাকবে, তাহলে গুণ করবো কার সঙ্গে 1 ইনটু 1 আর 1 ইনটু -2, এবারে -2 ইনটু 1 -2, আর মাঝখানে একটা মাইনাস ছিল, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে, তাহলে এটা 2 + 1 3 হবে। সিম্পল জে কেপের সময় করবি 5 + 2 হবে, এন্ড কে কেপের সময় করবি 5 - 1 হবে। ক্যালকুলেশনটা নিজের করবি, তাহলে এটা পেয়ে যাবে যে 3i - 7j + 4k। এবারে এটা একটা ভেক্টর ফর্মে চলে এসেছে, এই ভেক্টরটার মান কি হবে i j k এর সহগগুলোর স্কয়ারের যোগ, তাহলে দেখ 3 এর স্কয়ার করেছি, -7 এর স্কয়ার করেছি, 4 এর স্কয়ার করেছি, তাহলে যেটা আছে 25 + 49, দ্যাট ইজ √74। এটা করলে আসবে 8.6 নিউটন মিটার। তাহলে খুবই সিম্পল প্রবলেম, জাস্ট টাউ ইকুয়ালস টু p ক্রস e বের করে নিবি, যে তার ম্যাগনিটিউডটা বের করে নিলেই হবে, যেহেতু মানটা জানতে চেয়েছে। আর যদি মান জানতে না চাইতো তাহলে আমরা এই ভেক্টর ফর্মে লিখতে পারতাম। নেক্সট 19 প্রবলেমটা তো একদমই সহজ প্রবলেম, কিছুই নেই প্রবলেমটা। বলছি বায়ু মাধ্যমে দুটি আধানের মধ্যে ক্রিয়াশীল বল দেওয়া আছে, তাহলে অন্য মাধ্যমে কত হবে, কাচ মাধ্যমে কত হবে, কাচের পরাবৈদ্যুতিক ধ্রুবক 8। তাহলে আমরা কি জানি f মিডিয়াম সমান কত f/k, তাহলে এখানে f কত দেওয়া আছে, f টা f দেওয়া আছে, f টা f দেওয়া আছে, কিন্তু k টা দেওয়া আছে 8, এটা 8 দেওয়া আছে, তাহলে f/8। সিম্পল প্রবলেম। তারপরে 20 নম্বর প্রবলেম দিয়েছি, যেটা এটাও সিম্পল। +40 ESU এবং -35 ESU দুটো আধান 10 সেন্টিমিটার দূরে অবস্থিত, পরস্পরের উপর 4 ডাইন বল প্রয়োগ করে, তাহলে মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক কত। আমি এটা সিজিএস পদ্ধতিতে লিখেছি, কারণ সব সিজিএস পদ্ধতিতে মান দেওয়া আছে। তাহলে এফ মিডিয়াম মানে মিডিয়ামের ফোর্স কত হয় 1/k × q1 q2/r², আমাকে k সমান নির্ণয় করতে বলেছে। তাহলে এখান থেকে 1/k পেয়ে যাচ্ছি f r²/q1 q2, f দেওয়া আছে 4, r দেওয়া আছে 10, মানে এটা হবে 10 এর স্কয়ার 100, নিচে q1 q2 40 × 35, জাস্ট ক্যালকুলেশন কর চলে আসবে অ্যান্সার। তাহলে k সমান এটা হয়ে যাচ্ছে
35/10 3.5, একদম সিম্পল প্রবলেম। এবার আমরা ওই গাউসের উপপাদ্যের প্রবলেম করব, ঠিক আছে? গাউসের উপপাদ্যতে কতগুলো প্রবলেম দিয়েছে সেট 1। হ্যালো, পেজটা দেখতে পাচ্ছিস তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে দেখ এই যে প্রবলেম নাম্বার 21, এখানে দেখ কি বলেছে, এক্স অক্ষ বরাবর 200 নিউটন পার কুলম একটা পাবলের তড়িৎ ক্ষেত্র ক্রিয়া করছে। আমরা এখানে ছবি দেখছি, এটা এক্স এক্সিস, এটা ওয়াই এক্সিস, এটা জেড এক্সিস। তাহলে এক্স এক্সিস বরাবর 200 আই ক্যাপ, মানটা 200, তাহলে ভেক্টরটা কত হবে 200 আই ক্যাপ। তাহলে এক্স অক্ষ বরাবর 200 নিউটন পার কুলম পাবল্যের একটি তড়িৎ ক্ষেত্র ক্রিয়া করছে। ওয়াই জেড তলে অবস্থিত আছে একটা তল, 20 সেন্টিমিটার বাহু বিশিষ্ট এটা একটা বর্গাকার তল, এটা কোথায় ওয়াই জেড তলে অবস্থিত আছে। তাহলে ওয়াই জেড তলের অভিমুখ কোন দিকে হবে বল দেখি? ওয়াই জেড তলের অভিমুখ হবে এক্স বরাবর, ওয়াই জেড তলের অভিমুখ হবে এক্স বরাবর। কেন না তলের সঙ্গে লম্ব তো, তাহলে ওয়াই জেড তলের সঙ্গে লম্ব কোন দিকে হবে? এক্স বরাবর হবে। ওই জন্য এস ভেক্টরটা মানে তল ক্ষেত্রফল ভেক্টরটা লিখেছি এস আই ক্যাপ। এটা বুঝতে পারলি? ওয়াই জেড তল তার যে অভিমুখ, আমি কি বুঝলাম তলের অভিমুখ কি হয়? তলের সঙ্গে লম্ব, তাই তলের সঙ্গে লম্ব ওয়াই জেড তলের লম্ব কোন বরাবর হবে? এক্স বরাবরই হবে, এই দিক বরাবরই হবে, এক্স বরাবর। তাহলে এস ইন্টু আই ক্যাপ। এবার এই এসটা কত হবে? এস হচ্ছে এ স্কোয়ার বাহুর দৈর্ঘ্য। এবার এ কত দেওয়া আছে দেখ, 20 সেন্টিমিটার বাহু বিশিষ্ট। তাহলে 20 সেন্টিমিটার মানে কত? 20 সেন্টিমিটার মানে 20 ইন্টু 10⁻², মিটারে নিয়ে এসেছি, তার স্কোয়ার করলে জাস্ট এটা চলে আসছে 0.04 মিটার স্কোয়ার, 0.04 মিটার স্কোয়ার। তাহলে এস ভেক্টর কত হবে? 0.04 ইন্টু আই ক্যাপ। তাহলে ই ভেক্টর দেওয়া আছে আমাদের কত? 200 আই ক্যাপ, আর এস ভেক্টর কত দেওয়া আছে? 0.04 আই ক্যাপ। তাহলে ফ্লাক্স কত হবে? তড়িৎ ফ্লাক্স ফাই সমান ই ডট এস, জাস্ট ডট প্রোডাক্ট করলে হয়ে যাবে ই আর এস এর। তাহলে 200 আই ক্যাপ ইন্টু 0.0 আই ক্যাপ। এবার আই ক্যাপ 1 হয়ে যাবে, তাহলে সংখ্যাগুলোর জাস্ট গুণ হয়ে যাবে। 8 নিউটন মিটার স্কয়ার কুলম ইনভার্স 2 কুলম ইনভার্স 1। এই ইউনিটগুলো তোরা দেখে নিবি, ঠিক আছে? তো এইগুলো থেকে দেখে নিতে পারিস, অথবা ইউনিট মনে রাখতে পারিস, যে যেরকম খুশি। কারণ এইটা দেখ, এটা কত? নিউটন পার কুলম, আর এটা হচ্ছে মিটার স্কয়ার। তাহলে পরিষ্কার বুঝাচ্ছে নিউটন পার কুলম মিটার স্কয়ার। এবার নেক্সট প্রবলেম নম্বর 22, ভেরি ইজি প্রবলেম। 1 মিটার বাহু বিশিষ্ট একটি ঘনকের কেন্দ্রে কত আধান আছে? 12 মাইক্রো কুলম আধান আছে। বিন্দু ঘনকের প্রতিতলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স, ঘনকের প্রতিতলের মধ্য দিয়ে, ঘনকের প্রতিতলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স। আচ্ছা, এখানে দেখ আমি বলি তোদেরকে একটু, একটা মনে কর ঘনক রয়েছে, ঘনক, ঘনক মানে একটা বদ্ধ তল। তো ঘনক মানে হচ্ছে যে একটা বদ্ধ তল। তাহলে বদ্ধ তলে যদি একটা আধান থাকে, তাহলে সেই তলটার মধ্যে দিয়ে কত তড়িৎ ফ্লাক্স হবে রে? কিউ বাই এপসিলন জিরো, কিউ বাই এপসিলন জিরো। কিন্তু এখানে চেয়েছে প্রতি তলের মধ্যে দিয়ে, আমি এখানে মিস্টেক করেছি, এখানে 6 দিয়ে ভাগ হবে, এখানে 6 হবে। কেন 6 হবে না? 6 হওয়ার কারণ হচ্ছে যে প্রত্যেকটা তলে চেয়েছে আমার 6টা তলের মধ্যে দিয়ে যাবে কিউ বাই এপসিলন জিরো, এটা 6 গুণ হবে। কারণ দেখ, একটা যদি ঘনক মানে একটা বদ্ধ তল, তো তাহলে সেই বদ্ধ তলের ভেতরে একটা আধান রয়েছে একটা ঘনকের মধ্যে। আমি যদি 2 ডাইমেনশনে দেখাই, তাহলে এটা একটা 3 ডাইমেনশনে দেখাতে পারি। তাহলে সেই ঘনকের মধ্যে আধান রয়েছে, তাহলে ঘনক মানে কি একটা বদ্ধ তল, তাহলে সেই বদ্ধ তলের মধ্যে আধান আধান রয়েছে। তাহলে ঘনকে কটা তল থাকে? 6টা তল থাকে। তাহলে ঘনকের কেন্দ্রে একটা আধান রয়েছে, তাহলে কেন্দ্রে যদি আধান থাকে 6টা তলে তো সমান সমান ফ্লাক্স যাবে। তাহলে মোট কত ফ্লাক্স যাবে? কিউ বাই এপসিলন জিরো, গাউসের উপপাদ্য অনুযায়ী। তাহলে প্রত্যেকটা তলে কত যাবে? 1/6 ইন্টু কিউ বাই এপসিলন জিরো, মানে কিউ বাই 6 এপসিলন জিরো, এটা হবে। নেক্সট, এখানে একদম ইজি করে দিয়েছি, ই ভেক্টর দিয়েছে আমাকে আর এস ভেক্টর দিয়ে দিয়েছে, ফাই নির্ণয় করে জাস্ট ই ডট এস। প্রথম প্রবলেমটা এর থেকে টাফ ছিল, কারণ প্রথম প্রবলেমটাতে আমাকে ই আর এস বের করতে হয়েছিল, কিন্তু এখানে জাস্ট ই ভেক্টরও দিয়ে দিয়েছে আর এস ভেক্টরও দিয়ে দিয়েছে। তাহলে জাস্ট আমি ই ডট এস করে দিচ্ছি, তাহলে আই ক্যাপে গুণ হবে, বাকি সব জিরো হয়ে যাবে। তাহলে 3 × 30 একদম ডাইরেক্ট দেখাচ্ছে। আবার দেখ, এই যে প্রবলেমটা দিল 24 নম্বর প্রবলেমটা সেম, একটি সুষম তড়িৎ ক্ষেত্রে ই দেওয়া আছে, দেখ 6i + 3j + 4k। এবার ওয়াই জেড তলে 20 মিটার স্কয়ার ক্ষেত্রফল। তাহলে ওয়াই জেড তল মানে কি? এক্স অক্ষ বরাবর। এইটা আমি আবার একটু ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি, যে ওয়াই জেড তলের ব্যাপারটা, ঠিক আছে? তুই মনে কর এটা একটা তল এঁকেছি, আমি প্রথম দিনে দেখিয়েছিলাম যে যখন ক্ষেত্র ভেক্টর পড়িয়েছিলাম, যে সাপোজ মনে কর এইটা একটা তল, ঠিক আছে?
এটা একটা তল। এই তলটার অভিমুখ কোন দিকে হবে? তলের সঙ্গে লম্ব হবে। তলের সঙ্গে লম্ব, এটা তল। তাহলে এই তলের সঙ্গে লম্ব মানে কোন দিকে হবে? এইদিকে হবে। এবার দেখ আমি যদি বলি এইটা ওয়াইজেড তল, তাহলে কি হবে? দেখ ওয়াইজেড তল যদি হয় তাহলে হবে এইটা, আমি মনে করি এইটা এক্স এক্সিস ধরলাম, মানে পাল্টে দিলাম, এইটা এক্স এক্সিস, ঠিক আছে, এইটা ওয়াই এক্সিস, সাপোজ এইটা ওয়াই এক্সিস হয়েছে, তাহলে এটা এক্স, এটা ওয়াই, আর এটা জেড করে দে, এইটা জেড করে দে, তাহলে দেখ বুঝতে পারবি, আরো ভালোভাবে বুঝতে পারবি। ছবিটা যদি ঘুরিয়ে আঁকি আমি, তাহলে আমি কি করলাম, এই দিকটাকে এক্স এক্সিস বলে দিয়েছি, এই দিকটাতে এক্স এক্সিস, ঠিক আছে, এই দিকটাতে আমি বলে দিয়েছি ওয়াই এক্সিস, আর এই দিকটাকে আমি বলে দিয়েছি জেড এক্সিস। তলটা কি বলেছে? ওয়াই জেড, ওয়াই জেড তল, তাহলে এটা হচ্ছে ওয়াই জেড তল, এটা ওয়াই জেড তল। তার অভিমুখ কোন দিকে হচ্ছে? এই দিকে হবে, লম্ব দিকে। এই দিকটা কোন দিক? এক্স, বুঝেছি? তাহলে ওয়াই জেড তলের অভিমুখ কোন দিকে হচ্ছে? এক্স অ্যাক্সিসের দিকে হচ্ছে। তার মানে এস ভেক্টরটা সবসময় হবে আই ক্যাপের দিকে। ওয়াই জেড তলে যদি বলে, যদি এক্স জেড তলে বলতো তখন এক্স ওয়াই তলে বললে জেড এর দিকে হতো, এক্স জেড তলে বললে ওয়াই এর দিকে হবে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে যে এস ভেক্টরটা কোন তলে বলছে, সবসময় এককটা দেওয়া থাকবে, সবসময় অভিমুখ দেওয়া থাকবে না। এখানে যেমন বলেই দিয়েছে 10 আই ক্যাপ, কিন্তু এখানে বলেনি, জাস্ট 20 মিটার স্কয়ার ক্ষেত্রফল বলে দিয়েছে, মানে অভিমুখটা তোকে নির্ণয় করতে হবে নিজেকে। তোকে এটা জানতে হবে জাস্ট যে ক্ষেত্রফলের অভিমুখ হচ্ছে তলের সঙ্গে লম্ব। তাহলে এই তলটার সঙ্গে লম্ব এইদিকে হচ্ছে, তাহলে এদিকে কত? আই ক্যাপ। তাহলে আই ক্যাপ আমি লিখতে পারি 20 ইন্টু আই ক্যাপ, মানে মানটা 20, আর ই তো দেওয়াই আছে, তাহলে ফাই সমান কত হবে? জাস্ট ই ডট এস, তাহলে ই হচ্ছে যে এটা, ডট এস এটা, তাহলে আই আই গুণ হবে ডট প্রোডাক্ট, তাহলে 6 ইন্টু 20, ঠিক আছে, তাহলে 6 ইন্টু 20 মানে কত? 120, 120 ভোল্ট মিটার, এটাই অ্যান্সার। এখানে আবার দেখ অ্যান্সারটা ভোল্ট মিটারে দেওয়া হয়েছে, কেন বলতে কি, দেখ এটা ভোল্ট পার মিটারে দিয়েছে ইটা, তাহলে ভোল্ট পার মিটার ইন্টু মিটার স্কয়ার, ভোল্ট পার মিটার ইন্টু মিটার স্কয়ার, ইন্টু মিটার স্কয়ার, মিটার স্কয়ার, তাহলে কি হচ্ছে? কেটে যাচ্ছে, তাহলে কেটে গেলে কি একটা মিটার উপরে পড়ে থাকছে, তাহলে ভোল্ট পার মিটার, ভোল্ট ইন্টু মিটার। এই ইউনিট গুলো তোকে দেখে নিতে হবে, ইউনিট গুলো এখানে অঙ্কেই দেওয়া আছে, ইউনিট গুলো জাস্ট বসালি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে সেট 1 এর প্রবলেম গুলো সব শেষ হয়ে গেল। সেট 2 আরো গোটা 10-12টা প্রবলেম মধ্যে রয়েছে, ওগুলো করলে তবে এই চ্যাপ্টারটা সেট 1 সেট 2 একদম কমপ্লিটলি কমপ্লিট হবে এবং থিওরিও পুরোপুরি শেষ। তাহলে নেক্সট চ্যাপ্টার আমরা ইলেকট্রিক পোটেনশিয়াল শুরু করতে পারবো, ঠিক আছে। ঠিক আছে, আজকে আর বেশি বলবো না, এই প্রবলেমগুলো করে নে খাতায়, খাতায় কত টাইম লাগবে আমি জাস্ট বলে দিলাম, প্রবলেমগুলো সবাই খাতায় করে নে। আমি রেকর্ডিংটা পাঠিয়ে দিচ্ছি, যারা যারা অ্যাটেন্ড থাকেনি বা যারা আরো দেখতে চাস দেখবি। লেফট হচ্ছে, ঠিক আছে।